লকডাউনে ফেরিঘাটে ঈদে ঘরমুখ মানুষের ঢল। লঞ্চ, বাস, স্পিডবোট বন্ধ থাকায় পার হচ্ছেন ফেরিতেই। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে তারা যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনের চেয়ে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। ভোগান্তি সয়েই যে যেভাবে পারে ছুটছেন বাড়ি, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। দৃষ্টিকোণে গাড়ি চালানোর কথা দৃষ্টিকোণ আমরা পাচ্ছি না। ঝামেলা হবে দেখে আগেই যাচ্ছে। যে ভাড়া 400 টাকা, সেখানে নিচে 1500 টাকা। জানারও কষ্ট, দুটো ভাড়া 5 টাকা দেবো, তাও গাড়ি পাই না। যে ফেরিতে 100 জন লোক ওঠার কথা, সেখানে 1000 লোক, 2000 লোক উঠছে। এই অবস্থায় যদি যায় তাহলে তো করোনা ভাইরাস ছড়াতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জটিলতা কাটার আশায় দল ও পরিবার যেতে চান সিঙ্গাপুর হয়ে লন্ডনে। শীর্ষ বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এবং বোরো ধান ঘরে তোলার পর টইটুম্বুর তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল, কোনো কাজেই আসছে না পানি। উজানে একতরফা নিয়ন্ত্রণই কারণ বলছেন সংশ্লিষ্টরা। ঈদের 7 দিন বাকি থাকলেও নৌরুটে এখনই ঘরমুখ মানুষের স্রোত। লকডাউনেও যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ি। যাত্রীদের দাবি, শেষ দিকে গণপরিবহন সংকটের শঙ্কা এবং গতবারের লকডাউনের ভয়াবহ অভিজ্ঞতার কারণে এবার তারা আগে ভাগেই যাচ্ছেন গন্তব্যে। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। দূরপাল্লার গণপরিবহন নেই, তবুও আটকানো যায়নি ঈদ যাত্রা। অন্যান্য বছর ঈদ ঘনিয়ে আসলে এমন চিত্র দেখা গেলেও এবছর সপ্তাহখানেক আগেই লোকজনের প্রচণ্ড ভিড় ফেরিঘাটে। যাত্রাপথের শত ভোগান্তির পরেও ফেরিতে উঠতে পেরে স্বস্তি যাত্রীদের। তারা জানান, গত বছর ঈদের আগ মুহূর্তে পরিবহন ও ফেরি সংকটের কবলে পড়েছিলেন অনেকে। সেই আশঙ্কা থেকে এবার আগে ভাগে যাত্রা। ঈদের আগে 3 দিন লকডাউন, হার্ড লকডাউন হয়েছিল, যে কারণে সবকিছু ক্লোজ হয়ে গেছিল, মানুষ যেতে পারে নাই। হয়তো এই কারণেই এখন মানুষের এই চাপটা বেশি বাড়ছে। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে তারা যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। সত্যটা ছেবে থেকে যাওয়ার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা আর কি। পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, বাংলা বাজার সহ সব ফেরিঘাটে যাত্রী চাপ রয়েছে। ঘাট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, লঞ্চ, বাস ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পার হচ্ছেন তারা। জীবনের রিস্ক নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। ঘরমুখ মানুষ ঠিকই বাড়িতে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টের মাধ্যমে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনের চেয়ে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। মানুষ পার হওয়ার কারণে ঘাটে অপেক্ষমান পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দূরপাল্লার কোনো পরিবহন চলবে না, আমরা সরকারের দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি। আপাতত ফেরি বন্ধের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদ সামনে রেখে লকডাউন উপেক্ষা করেই রাজধানী ছাড়ছেন নগরবাসী। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, জাফর, আপনি জানেন যে করোনার কারণে যে করোনার যে সংক্রমণ বাড়ছে, সেই সংক্রমণ রোধেই কিন্তু সরকারের পক্ষ থেকে 16ই মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং কয়েকদিন পরেই যেহেতু ঈদে যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত না হয় এবং করোনার সংক্রমণ যাতে কমে, সেজন্যই কিন্তু লকডাউন দেয়া। কিন্তু আমরা
এই মুহূর্তে যেখানে রয়েছে অর্থাৎ গাবতলী ব্রিজের কাছে, এখানে দেখছি যে ঈদকে সামনে রেখেই কিন্তু মানুষ যেভাবে পারছে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই কিন্তু আসলে ঈদকে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু আসলে আপনি আগে থেকেই জানেন যে বিষয়গুলো, যে শুধুমাত্র প্রত্যেক জেলার ভিতরে বা শহরের ভিতরে কিন্তু গণপরিবহন চলছে, কিন্তু দূরপাল্লার যে গণপরিবহন বা দূরপাল্লার যে পরিবহন সেটি বন্ধ থাকার কারণেই কিন্তু রাস্তাঘাটে কিন্তু সেই ধরনের কোনো যানবাহন নেই। ফলে দূরপাল্লা বা স্বল্পবর্তী যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে অর্থাৎ যেখানে সিএনজি দিয়ে যাওয়া যায় এরকম রাস্তাগুলি তারা সিএনজি দিয়ে যাচ্ছেন। এবং এছাড়াও আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে বিভিন্ন কাভার্ড ভ্যান বা ট্রাকের করেও কিন্তু কিছু কিছু মানুষ এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য কিন্তু এই ধরনের বাহনগুলোকে তারা বেছে নিচ্ছেন। এবং বেশিরভাগই কিন্তু দেখছি যে পরিবহনের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে জটলা আকারে। অর্থাৎ ঈদের আগে যেমন আমরা বাস টার্মিনালগুলোতে যে ভিড়গুলি দেখছি সেরকম না হয়ে এবার আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে এই ধরনের লোকগুলো দাঁড়িয়ে আছেন যে তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে যাবেন, কিন্তু গণপরিবহনের না থাকার কারণেই কিন্তু আসলে তারা ছোট ছোট যে পরিবহনগুলি রয়েছে বা জেলার ভিতরে এক জেলা অতিক্রম করে আরেক জেলা এভাবে কিন্তু তারা আসলে ঢাকা ছাড়ছেন। এবং আমরা তারা এই বিষয়গুলি কিছুক্ষণ আগে বলছেন। তবে লকডাউন দেওয়ার কারণ যে স্বাস্থ্যবিধির যে বিষয়টা রয়েছে সেই স্বাস্থ্যবিধি কোনো ধরনের আসলে মান্য না করে, অর্থাৎ স্বাস্থ্যবিধিকে এক ধরনের উপেক্ষিত করেই কিন্তু নগরবাসী তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। এবং সেই গন্তব্যে যেতেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের একদিকে যেমন স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে কিন্তু যারা এই নগর ছাড়ছেন তাদেরও কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ একদিকে ভোগান্তি, অন্যদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কিন্তু এই নগরী ছাড়ছেন নগরবাসী। এই ছিল জাফর আমার কাছ থেকে ঈদ যাত্রার সব শেষ তথ্য। লকডাউন উপেক্ষা করে রাজধানীবাসীর নগর ছাড়ার খবর জানাতে গাবতলীর বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। ফেরিতে ঘরমুখো মানুষের ঢল থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে ফেরিতে 100 জন লোক ওঠার কথা, সেখানে 1000 লোক 2000 লোক উঠছে, 3 জায়গা নেই। এই অবস্থায় যদি যায় তাহলে তো করোনা ভাইরাস ছড়া যাবে। অন্য প্রসঙ্গ, চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেওয়া সংক্রান্ত জটিলতা কাটার আশায় পরিবার ও দল। অনুমতি মিললে সিঙ্গাপুর হয়ে লন্ডনে যেতে চান তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে এই প্রক্রিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে ৪৫ ঘন্টা, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত এবং এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু থেকেই নেত্রীর করোনা আক্রান্তের বিষয়টি এড়িয়ে গেছেন তারা। বিভিন্ন সময় চেষ্টা করেছেন তথ্য গোপনেরও। আহমেদ সালেহিনের রিপোর্ট। 11 এপ্রিলের কথা। ওই দিন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপোর্টের সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। এর মধ্যে কেউ কেউ গুজব বলে তা উড়িয়ে দেন, আবার কেউ বলেন করোনা পরীক্ষাই করা হয়নি নেত্রীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করার পর মুখ খুলেন তারা। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন।
বাসায় চিকিৎসা নেওয়ার পর থেকেই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নেতারা বলে আসছেন ভালো আছেন বেগম জিয়া। বাসাতেই মিনি হাসপাতাল করার কথাও জানান তারা। আমাদের সব ধরনেরই করা আছে, বাসায় একটা হসপিটাল বানায় রাখছি আমরা এখানে। 27 এপ্রিল হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তারা বলেছেন শুধু শারীরিক পরীক্ষা করাতে হবে, বাসা থেকে আসা যাওয়ার সমস্যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে, 2-3 দিন থাকলেই ঠিক হয়ে যাবেন। তখনও বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি গোপন করার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি। এমনকি 3রা মে সিসিইউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করে বিএনপির নেতা ও চিকিৎসকরা। ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে, লাং থেকে পানি বের করেছে, এখনো পানি আরো রয়ে গেছে, ওটা বের করবে। সবশেষ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন করার পর মুখে কুলুপ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তথ্য নেই বলে এড়িয়ে গেছেন তারা। শুক্রবার তার শারীরিক অবস্থা এবং আবেদনের অগ্রগতি নিয়ে কেউ গণমাধ্যমের সঙ্গে কথাই বলতে চাননি। শামীম ইস্কান্দার গেছে, ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ও চিঠি দিয়েছে। বেগম জিয়ার দণ্ড স্থগিত হয় পরিবারের আবেদনে, তার মুক্তির মেয়াদও বাড়ানো হয় পরিবারের আবেদনেই। সবশেষ বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনটিও করে তার পরিবার। সর্বক্ষেত্রে পরিবারের ভূমিকা দেখে তাই অনেকের মনে প্রশ্ন, নেত্রীর জন্য দলের শীর্ষ নেতাদের করণীয়টা কি? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত শঙ্কার আরেক কারণ ভারতীয় ধরন। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন 37 জন, এটি গত 40 দিনে সর্বনিম্ন মৃত্যু। বিশ্বের নানা প্রান্তে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে করোনার 4টি ধরনকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এগুলো হলো ইউকে, দক্ষিণ আফ্রিকান, ব্রাজিলিয়ান এবং ক্যালিফোর্নিয়ান ধরন। এর মধ্যে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকান ধরন শনাক্তের তথ্য এসেছে বিভিন্ন জিনোম সিকোয়েন্সে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয় বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এই নিবন্ধে বলা হয় দেশে আফ্রিকান ধরন পাওয়া যায় ফেব্রুয়ারিতে। ইউকে ভ্যারিয়েন্টটাই আমাদের দেশে প্রথম এসছে, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট একটু পরে এসেও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাই ডমিনেট করেছে আর কি। আমরা টেরই পেতাম না হয়তো বা, কিন্তু এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাকে, আর এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হয়তো বা বিস্তারও করতে পারতো না। আমরা সবাই বেশি রিল্যাক্স করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, সেই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে বিস্তারও ঘটেছে এবং সেখান থেকেই আমাদের মৃত্যুটাও আসছে। কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন, আর এটি দেশে কোভিডের তৃতীয় ঢেউ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ওটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় দেখা দিতে পারে, এবং এটা আমাদের দেশে এসে একটা তৃতীয় ওয়েভ সৃষ্টি করাটাও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নিশ্চিত করতে হবে কঠোর কোয়ারেন্টিন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ঈদ কেনাকাটায় ছুটির দিনে শপিং মলে ভিড় বেড়েছে, বেচা কেনাও। রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আজ জুমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য। অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য রমজানের শেষে জুমার নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। রমজান মাসের শেষ শুক্রবার ছিল জুমাতুল বিদা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখেছে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এই অবস্থায় জুমাতুল বিদায় বয়ানে উঠে আসে মহামারীর প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে। মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। আমাদের দেশ জাতিকে আপনি হেফাজত করুন। আমরা এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনামুক্ত করে দেন। এই জুমায় দোয়া কবুলের সময় এই দোয়া করেছি যে এই করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুক্তি দান করেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। ছুটির দিনে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ফুটপাতের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ জাফর। আমি রয়েছি রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুটপাতগুলোতে ঈদের বেচা বিক্রি কিন্তু বেশ জমে উঠেছে। ইফতারের পর থেকে ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, এবং পরিবার পরিজনের জন্য পছন্দের পোশাক সহ অন্যান্য যে জুতা এবং প্রসাধনী সামগ্রী বাছাই করতে কিন্তু ক্রেতাদের বেশ ভিড় রয়েছে এবং বেচাকেনাও বেশ জমে উঠেছে। বিক্রেতারা বলছেন যেহেতু এই ফুটপাতের দোকানগুলো রাত 10টা পর্যন্ত খোলা থাকে, সুতরাং তারা বলছেন যে 8টার দিক থেকে আরও ভিড় হবে এবং এই যে ফুটপাতের খোলা জায়গাগুলো রয়েছে সেখানে আসলে তিল ধারণের ঠাঁই থাকে না, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং এই যে বেচা বিক্রির পরিমাণ, তারা বলছেন যে গত দুদিন থেকেই কিন্তু বেশ ভালো বেচা বিক্রি রয়েছে এবং শেষ দিকে এসে তারা বলছেন যে যেহেতু জাকাতের কেনাকাটা আছে, এই মুহূর্তে কয়েকজনের সাথে আমার কথা হচ্ছিল, তারা কিন্তু বলছেন যে জাকাতের পোশাক কেনাকাটার জন্য কিন্তু অনেকেই এসেছেন এবং এখানে যেমন খুচরা বিক্রি হচ্ছে, এই খুচরার পাশাপাশি কিন্তু বলছেন যে চাইলে তারা পাইকারিতেও কিন্তু বিক্রি হচ্ছেন। তো তারা বলছে যে পরিস্থিতি চলছে এইভাবেই বেচা বিক্রি চললে তাদের যে ঈদের যে আগে যে তাদের যে প্রত্যাশা সেটি মোটামুটি পূরণ হবে, কেননা তারা যে পুঁজি বিনিয়োগ করে যে পোশাক সহ অন্যান্য পণ্যগুলো কিনে রেখেছিলেন ঈদের কারণে, সেগুলো যদি বিক্রি না হতো তারা বড় ধরনের লোকসানে পড়তেন। কিন্তু এই গত দুদিনের বেচা বিক্রি এবং আজকের যে বেচা বিক্রি সেটিতে কিন্তু তারা বেশ খুশি এবং তারা আশা করছেন যে পরিস্থিতি আরও উন্নত হবে এবং তারা কিন্তু কাপড় ভেদে কিন্তু ছাড়ও দিচ্ছেন। আমরা বিভিন্ন দোকানে দেখছি যে শপিং মল এবং বিপণী বিতানগুলোর মধ্যে যেমন দেখেছি যে ছাড়ে পোশাক বিক্রির যে প্রবণতা, ফুটপাতেও কিন্তু আমরা দেখছি যে সাশ্রয়ীতে মোটামুটি বিক্রির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো জাফর, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ঈদ সামনে রেখে নগরবাসী কেনাকাটার খবর জানাতে রাজধানীর মিরপুরের ফুটপাত থেকে সংযুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে। তবে সেচ নির্ভর বোরো মৌসুম শেষ হওয়ায় এই পানি কোনো কাজে লাগছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে। টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না, এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের নদী যখন শুকনো থাকে 12 জন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময় আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না। উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরও সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে, এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে, অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে একদিন বিরতির পর চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। লঙ্কান সফর থেকে ফেরা ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকায় আজও অনুশীলনে যোগ দিতে পারেননি। দলের সঙ্গে যোগ দেননি রাসেল ডমিঙ্গো সহ বাকি কোচিং স্টাফরাও। 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও অনুপস্থিত। তবে পূর্ণাঙ্গ দল না থাকলেও এদিন মূল মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ ইমরুলরা। সেন্টার উইকেটের নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন রিয়াদ। সৌম্য ইমরুলরাও স্কিল চালিয়ে নিয়েছেন। আজও বোলিংয়েই বেশি মনোযোগী সাইফুদ্দিন মেহেদিরা। আগামী 23শে মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ।
এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউনে ঈদে ঘরমুখ মানুষের ঠাসা প্রতিটি ফেরি ভোগান্তি হয়ে যে যেভাবে পারে ছুটছে বাড়ি। সংক্রমণের ঝুঁকি চরমে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জটিলতা কাটার আশায় দল ও পরিবার যেতে চায় সিঙ্গাপুর হয়ে লন্ডনে। শীর্ষ বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণেই দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।